পজিটিভিটি ক্রিয়েট করা যায়, কি করে কোনো মানুষকে রিল্যাক্স করে দেওয়া যায়, সেটা আবিরদা ঋত্বিকদার থেকে শেখার মতো। একটা মিঠুন চক্রবর্তীর সাথেও কাজ করেছি, মিঠুন দা বা রিসেন্টলি দেবের সাথে কাজ করলাম, কিন্তু তাদের অরাটা অন্যরকম। খেয়ে নিয়েছিস তো তুই, আরে খেয়ে নিলে এরকম হয় না, সিন ওইভাবে দাঁড়ায় না। তোর চরিত্রটা এখানে তোর কাছে কি চ্যালেঞ্জ? প্রচুর কথা বলি আর গল্প করি, আমি সবসময় হ্যাঁ 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 করি, তার জন্য প্রচুর কেসও খাই। ওর এখানে আস্তে আস্তে আমি মেসেজ করলাম, বন্ধু তোমাকে তো খুবই সুন্দর লাগছে, খুবই ইনোসেন্ট লাগছে। তোর কি বাড়ির রান্না না বাইরের রান্না? বাইরের রান্নার মানে আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে পারলে আমি বিয়ে বাড়ি থেকে এসেও বাড়িতে খাই আর কি। রেখাদি নেই, ঠিক আছে, তো রান্নাটা কি হবে, বাইরে থেকে আসবে নাকি তোরা? আমি রান্না করবো, মিষ্টি গিন্নি বলেছে যে না নেশা করে রান্না করিনি, নেশা করে খেয়েছি অনেকবার। ফিভার 104 ইটস হ্যাপেনিং। আমি জেনে আছি তোমার সঙ্গে চলছে টাটকা টলিউড ক্যাফে। আর টাটকা টলিউড ক্যাফেতে যদিও এটা টলিউড কেন্দ্রিক একটা শো, কিন্তু এমন একজন অভিনেত্রী আছে যাকে দেখে আমার একটা হিন্দি গানের কথা মনে পড়ে। কত্থই ওয়ালি, কি যেন, কত্থই আঁখো ওয়ালি ইয়ে লড়কি, ভুলে গেছে। প্লিজ ওয়েলকাম দ্য ভেরি ট্যালেন্টেড, অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী অ্যান্ড প্রিয় একজন বান্ধবী, সোহিনী সরকার। হ্যালো হ্যালো, ওয়েলকাম। পুজোর পরে দেখা, আবারও একটা ছবি নিয়ে কথা এবং আবারও একটা কাজ, তো সেটা একটা বিশাল বড় ব্যাপার। কেমন আছিস সোহিনী? হ্যাঁ ভালোই আছি। যেখান থেকে আমাদের লাস্ট ট্রেলার লঞ্চে দেখা হয়েছিল রঘু ডাকাতের, একটা বড় সন্ধে আমরা একসাথে কাটিয়েছি। ঠিক, তারপর মাঝখানে বিজয়া, দীপাবলি সব চলে গেছে, সব কিছু তোকে একসাথে। থ্যাংক ইউ দর্শককেও। একেবারে এই পুরো গোটা বছরটা কেমন কাটলো, এটা দিয়ে যদি আমাদের আড্ডা শুরু করা যায়। গোটা বছরটা সবকিছু মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ সবকিছু, কিন্তু শেষের দিকটা তো মনে হচ্ছে একটু ভালোর দিকেই গেল। কাজকর্ম ভালো হলো, রঘু ডাকাত সবার ভালো লাগলো, রান্নাবাটিরও আশা করি ভালোই, আশা করছি। আশা করা ছাড়া তো আশায় বাঁধে চাষা। সবে টিজারটা বেরিয়েছে, তাতে কিন্তু বেশ ভালো রেসপন্স। আর প্রতিমদার গল্পের তো একটা মজা থাকে, আর রান্নার একটা যোগাযোগ থাকে, আর বাঙালিরা রান্না দেখতে আর কি খুবই ভালোবাসে। দেখবি, সরি মানে আমরা দুজনকে তুই তুকারি করে বলি। হ্যাঁ, ওইটা অনেকে আবার লেখেন যে কেন তুই বলছিস, কিন্তু আমরা যেহেতু অনেক বছর ধরে চিনি এবং যারা বন্ধু স্থানীয়, সেই জায়গায় এখন একটা ইন্টারভিউ দিতে এসেছি বলে কি তুমি করে। আর এটা কি রেডিওটা কিন্তু খুব একটা ইন্টারভিউ নয়, এটা হচ্ছে আড্ডার মতো, একেবারে আড্ডা। আমি তোকে তুমি করে বলবো এটা আমি ভাবতেই পারছি না। হ্যাঁ না, আমরা তুইতেই স্টিক করে থাকছি। সো এই যে রান্নাবাটি নিয়ে, বা এই যে অনেকে বলছে যে মাছের ঝোল 2 দিতে পারতেন, আমি পরিচালককেও একই কথা বললাম যে মাছের ঝোল 2 দিতেই পারতে, কিন্তু রান্নাবাটির মধ্যে কি বললো প্রতিমদা মাছের ঝোল 2 কেন দেয়? এই যে মানে রান্নাবাটি এই নামের মধ্যে একটা অদ্ভুত মিষ্টতা আছে, তো এবং আমারও সেটা এটার সাথে একটা শৈশবও জড়িয়ে রয়েছে। একেবারেই তাই, রান্নাবাটির সাথে। কিন্তু এটাও আমার ওদের কাছে প্রশ্ন ছিল, তোর কাছে প্রশ্ন, যে রান্নাবাটি মানে আমাদের ছোটবেলায় মেয়েদের খেলনা মানে হচ্ছে রান্নাবাটি, ছেলেরা হচ্ছে গাড়ি। হ্যাঁ, মানে এই বিষয়টা কেন এটা আজ অব্দি, যদি এখনো মানে পেট্রিয়ার্কাল একটা সোসাইটি হ্যান ত্যান ওরকম সেভাবে দেখি, তুই কিভাবে দেখিস? ছোটবেলায় কি খেলনা দেওয়া হতো? ছোটবেলায় আমার বিভিন্ন রকম খেলনা ছিল আর কি। আমার কাছে একটা ছোট লরিও ছিল। লরি ছিল? আচ্ছা। কোনো একটা আমার মানে কোনো একজন মামা, আমার এক মামা বিদেশে থাকতেন, তো বিদেশ থেকে তখন না ওই ধরনের ছোট গাড়িগুলো, এখন যেমন সবই অ্যাভেলেবেল, তখন তো অ্যাভেলেবেল ছিল না। একটা গাড়ি ছিল, একটা লরি ছিল, সেই লরিটা মানে খুব ডিটেলিংটা খুব সুন্দর, মানে ওই বিদেশি গাড়িগুলো যেরকম হয়, ভিতরটা মানে তুই পাল্লাগুলো খুলতে পারবি, বনেটটা খোলা যায়, ঠিক ওই রকম একটা ছোট লরি ছিল। সেই লরিটা নিয়ে আমি সারাক্ষণ ধরে যেখানে যেতাম ওই লরিটাকে নিয়ে আর কি, ওটা ছিল আর কি আমার একটা ভীষণ খেলার বস্তু। আর আমার রান্নাবাটিরও বিভিন্ন জিনিস ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বড় হয়ে যতটা রান্না নিয়ে ভেবেছি, রান্না করতে ভালোবেসেছি, লোককে খাওয়াতে ভালোবেসেছি, ছোটবেলায় আমাদের পুরনো বাড়ি, একটা লাল বারান্দা, বন্ধু বান্ধবরা আমার বাড়ির সামনে এরকম 3-4 জন ছিল, তারা সবাই মেয়ে আর কি, 3 বোন ছিল, জয়া, সোমা, পাপিয়া। জয়া বড়, মেজো সোমা, আর 3 নম্বর হচ্ছে পাপিয়া। সোমা ছিল আমার বয়সী, পাপিয়া একটু ছোট। তো ওরা 3 জন আসতো খেলতে, আর মুনমুন বলে একটি মেয়ে ছিল। তো আমাদের একটা পড়াশোনা শেষ করে এই সময় থেকে তো ওরা ঠিক ওই সময় চলে আসতো, ধর 11:30-12টার সময়, 1-1:30 অবধি তুমি খেলার সময় পাবে। আর আমি কি করতাম, সাট করে ওখান থেকে কেটে পড়তাম, পাপিয়াকে বগল দাবা করে আমি চলে যেতাম বাজার করতে।
আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা। বাজারটা হচ্ছে বাগান। বিভিন্ন বাগানে, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জঙ্গলের মধ্যে নানান পাতা, নানান পাতা, তার মধ্যে সেখান থেকে র্যাশ বেরোনো, অ্যালার্জি, হ্যাঁ, সেগুলো তো হ্যাঁ, হতোই, হ্যাঁ। কিন্তু সেখান থেকে খুঁজে খুঁজে যে কোনটা আর কি কিসের জন্য আর কি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা টমেটো, কোনটাকে একটু বেগুনের মতো দেখতে, লুচি পাতার মতো কোনটা দেখতে, এরকম বিভিন্ন পাতার পুঁতি সংগ্রহ করে আনতাম। এবার আমি যতক্ষণে বাজার করে আসতাম ততক্ষণে ওরা খেলনাবাটি খেলে ওরা বাড়ি চলে যেত, ঠিক আছে। কিন্তু আমার ওই আসলে আমি পরে বুঝেছি আমার ওই ঘোড়াটা, হ্যাঁ ঘোড়াটার মধ্যে ছিল। এবার তারপরেও যেটা হতো ছোটবেলায় চুরি হতো জানিস তো, মানে ধর 4-5টা জিনিস আছে, তার মধ্যে তোর কারোর একটা, ধর আমার হাতাটা খুব পছন্দ, হাতাটা দেখলাম নেই, কে নিয়েছে অমুক জন নিয়েছে। এবার মাও তো দেখতো না, কিন্তু ওই একটা চলতো আর কি, মানে এমন নয় যে ওরাই নিয়েছে, আমিও গিয়ে এরকম 2-1বার আর কি চেপে দিয়েছি, ঠিক তো আছে। তুই আসলে মানে ওই ঘুরে বেরিয়ে মানে যে লরি নিয়ে আসলে বেরোনোর একটা লরি নিয়ে বাজার করতে বেরোতাম। ওটাই best হতো। তো রান্নাবাটি এই ছবিটা যখন এলো, ঋত্বিকদার সাথে অফকোর্স অনেক কটা ছবি হলো, অনেকগুলো আসছেও, হ্যাঁ ঠিক, তাই না? আরেকটা নভেম্বরে আরেকটা ছবি শুটিং করতে যাচ্ছি একসাথে, বাবা। হ্যাঁ, তো এবার আগে প্রথমে জিজ্ঞেস করি যে মানে প্রতিমের সাথে ইকুয়েশনের থেকে ঋত্বিক এর সাথে আরো একটা কাজ, আরো একটা সিনেমা, সো এবারে কেমন অভিজ্ঞতা? ঋত্বিকদার সাথে কি হয় বলতো, মানে একটা পুরনো বন্ধুর সাথে দেখবি, ধর তুই যেখানে ছেড়েছিলিস যেখান থেকে গল্পটা তোর শেষ হয়েছিল, আবার বহু বছর পর দেখা। মাঝখানে সত্যি ঋত্বিকদার সাথে অনেকগুলো বছর আমার কাজ হয়। বিবাহ ডায়েরিজ কি লাস্ট ছিল? অনন্ত শেষ আর কি কাজ করেছি আমরা। অনন্তরও খুব দারুণ সব অভিজ্ঞতা আর কি, আমরা আউটডোরে গেছি, সেখানে সব মজার অভিজ্ঞতা, আর টিমটাও খুব ভালো ছিল, কিন্তু তারপরে এতদিন কাজ হয়নি, দেখা হয়েছে হয়তো বিভিন্ন জায়গায়। আর মাম্পিদির সাথে আমার একটা যোগাযোগ থেকেই যায়, কারণ ঋত্বিকদার মাম্পিদি হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, মানে অপরাজিতা দিয়ে, হ্যাঁ মানে অপরাজিতা মানে আমরা মাম্পিদি বলি। তো মাম্পিদির সাথে আমার কানেকশনটা হচ্ছে, মাম্পিদিকে আমি কোথাও ঘুরতে গেলে মাম্পিদিকে সেই জায়গার লিঙ্কটা পাঠাই, বা ওনারের নাম্বার পাঠাই যে এই জায়গাটা যেতে পারো 2-3 দিনের জন্য। মাম্পিদিকে ধরো 2-3 দিনের একটা কিছু, আমি একটা মাঝখানে গ্যাপ পেলাম, মাম্পিদি একটা কিছু বলো কোথায় যেতে পারি, একটু অ্যাডভাইস করো। তো এইটা আমার আর মাম্পিদির চলে আর কি। তো ঋত্বিকদার থেকেও বেশি মাম্পিদির সাথে এই কবছরে বেশি কথা হয়েছে, কিন্তু ঋত্বিকদার সাথে ব্যাপারটাই হচ্ছে যেখানে ছেড়েছিলাম ঠিক আবার এত বছর পর কথা হলে যেন প্রায় দেখা হয়। ঋত্বিকদার সাথে আমার ব্যাপারটা এরকম আর কি, মানে কোনো আড়ষ্টতা, কোনো জড়তা এটা কাজ করে না। অ্যাজ আ জুটিও ইট ইজ আ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড জুটি, মানে হয় না যা হয় আর কি, যে হিরো হিরোইন, বাট এই জুটি আমরা জানি যে আচ্ছা অভিনয়ের জায়গা থেকে, পারফরমেন্সের জায়গা থেকে তুখর হতে চলেছে, তো সেটা ইউ আর অ্যাওয়্যার, তুই জানিস সেটা? দেখ ঋত্বিকদা একটা ম্যাজিক তৈরি করে, মানে এটা মানে স্ক্রিনে যে ঋত্বিকদা কি তৈরি করে, কি প্রিপারেশন, এমন নয় যে ঋত্বিকদার সাথে যখনই ধর আড্ডা হচ্ছে, গল্প গাছা হচ্ছে, তখনই যে প্রচুর ঋত্বিকদা অ্যাক্টিং নিয়ে কথা বলে, মানে সেরকম নয়, খুব মানে ফালতু কথাই বলি আমরা। কিন্তু এই শুটিং এই যেমন একটা ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, আমার একটা সিন ছিল, যে সিনটার ব্রিজটা আমি কিছুতেই ধরতে পারছিলাম না, ঠিক আছে, মানে আমি, এবং ঋত্বিকদা যেহেতু প্রতিমদার সাথে অনেক কাজ করেছে, আমি প্রতিমদার ব্যাপারেও ঋত্বিকদাকে জিজ্ঞাসা করছিলাম যে কিরকম, মানে মুডটা কেমন থাকে ফ্লোরে, মানে যেমন চিৎকার চেঁচামেচি করা লোকজন ফ্লোরে আমার একদম পছন্দ নয়, বা অনেক সময় না এমন কিছু ট্যান্ট্রাম ডিরেক্টরও দেন, বা কিছু এমন লোকজন আশেপাশের লোকজন কলিগসরা দেন, তো সেটা খুব, সেদিক থেকে কলিগ হিসাবে মাঝখানে ঋত্বিকদা একটা ইন্টারভিউতেও বলেছে যে আমি সবসময় চেষ্টা করি যে আমি খুব ভালো কলিগ হওয়ার চেষ্টা করি, কো অ্যাক্টর হওয়ার চেষ্টা করি, কলিগ বলতে কো অ্যাক্টর, আমি ভালো কো অ্যাক্টর হওয়ার চেষ্টা করি না, মানে আমি যদি ভালো কো অ্যাক্টর না হই, আমি জানি যে উল্টো দিকের মানুষটার সেই ডেলিভারিটা আসবে না, বা সেটা প্রাথমিক শর্ত ফ্লোরে আসার আর কি। তো সেই চেষ্টাটা আমার মধ্যেও থাকে এগুলো, এবং ঋত্বিকদা, আবিরদা, এদের দেখে আমার এটা শেখা। সত্যি এটা আবিরদার কথা এটা ভীষণভাবে বলতে হয় আর কি, যদিও ছবিতে আবিরদা নেই, কিন্তু মানে একটা ফ্লোর কিভাবে এসে ফ্লোরের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করা যায়, কি করে কোনো মানুষকে রিল্যাক্স করে দেওয়া যায়, ডিরেক্টর বলো, কো অ্যাক্টরদের বলো, সেটা আবিরদা, ঋত্বিকদার থেকে শেখার মতো, ঠিক আছে। মানে আমি একটা মিঠুন চক্রবর্তীর সাথেও কাজ করেছি, মিঠুনদা, বা রিসেন্টলি দেবের সাথে কাজ করলাম, কিন্তু মানে তাদের অরাটা বা তাদের এটা অন্যরকম। যেহেতু আমি আবিরদা, ঋত্বিকদার সাথে বেশি কাজ করেছি, তাই জন্য ওদের দুজনের নামটা আমি বলছি আর কি। এদের অরাটা কি একটু কম? হ্যাঁ, এদের অরাটা, অরার জন্য আমি বলছি
বলছি না, আমি বা কাজ করেছি, অন্যভাবে। আমার অভিজ্ঞতা, মানে ধরো দেবের সাথে যদি আমি আরো 3-4টে ছবি করি তাহলে একরকম। মিঠুন চক্রবর্তীকেও আমি দেখেছি, মিঠুনদাকেও আমি দেখেছি খুব এসে আর কি সবাইকে খুব মানে আন্তরিকতার সাথে সবাইকে, যে মানে যত ছোট রোলই করুক না কেন তার সাথে গল্প করা, কথা বলা, এবং যেন মনে হয় তুই তার সাথে প্রায় তুই তার সাথে কথা বলিস আর কি। এটা একটা বিশাল বড় দিক। হ্যাঁ, মানে অত বড় একজন সুপারস্টার আর কি, অত বড় একজন স্টার, কিন্তু তার এই জিনিসগুলো একদম নেই। তো যেহেতু আবার ঋত্বিক দা, আবির দা আমার কাছে অনেক বেশি আর কি পাশের বাড়ির দাদার মতো, ঠিক আছে, ওটা আর কি ওদের সাথে এত ছোটবেলা থেকে কাজ করেছি। আবির দাসকে মানে 2015 সাল থেকে আমরা প্রথম ব্যোমকেশ করেছিলাম আউটডোরে যাওয়া, আমার ঋত্বিক দা আবির দা 2015 সাল। তো তখন আমি সেই তুলনায় ওদের থেকে বয়সের দিক থেকেও জুনিয়র, কাজের দিক থেকেও জুনিয়র, কিন্তু আবার তিনজনে একসাথে একটা 3টে জুটি, ব্যোমকেশ, সত্যবতী, অজিত, তো সেখানে ওই জুটিটা খুব ইম্পর্টেন্ট। তো ওরা আমাকে সবসময় দলের মধ্যে নিয়ে নিত, ঠিক আছে, তো সেইটা আমি ভুলতে পারি না আর কি, যে ওরা যেভাবে আমাকে আপন করে নিয়েছে সবসময়। তো সেখান থেকে ঋত্বিক দার সাথে ওই ভাইবসটা সবসময় কাজ করে। আমি ঋত্বিককে আজকে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে গিয়ে একটা অপশন ছিল যে 4 জন নায়িকার নাম বলেছিলাম, শুভশ্রী, সোহিনী, পাওলি দাম, জয়া হাসান। তো উনি কিন্তু খালি একজনের নামই বলে গেলেন, সোহিনী 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 সোহিনী, ঠিক আছে, বাকিরা কোনো অপশন এই ছবিটাতে আমি আছি বলে বলে যে আগামী দিনও তাই বলবো, কেন আগামী দিনও আমার শুটিং শুরু হবে। আর ঋত্বিকদের কাছে তুই উত্তরটা ওইভাবে পাবি, মানে এই ছবিতে করছি না, পরের ছবিতে শুভশ্রী করলে শুভশ্রী হবে, মানে এটার মধ্যে কোনো বিচারিতা নেই। না, যেটা তোকে বলছিলাম, একটা কথা বলতে বলতে মিস করে গেলাম। তো একটা ওরকম ব্রিজ ছিল, তো আমি ঋত্বিকদাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রতিমদা কেমন, তো প্রতিমের সাথে তুই কোঅর্ডিনেট করতে পারিস, যে তোর কোনো পছন্দ অপছন্দ, তোর কোনো ডায়লগ অনেক সময় হয় না যে এটা বলতে না খুব অস্বস্তি হচ্ছে, প্রতিমদা এটাকে আমি এইভাবে বলতে পারি, তো ঋত্বিকদা বলেছিল ওই দিক থেকে প্রতিম দারুণ। তো সেটাই মানে সত্যি হয়েছে আর কি, কিন্তু আমি ব্রিজটা কিছুতেই ধরতে পারছিলাম না ওই সিনটা। তো আমি ঋত্বিকদার সাথে মানে মোটামুটি দুপুর থেকেই আলোচনা হচ্ছে, সন্ধ্যেবেলায় লাস্ট সিন ওটা, যে ঋত্বিকদা এটা কিভাবে করবো বলো তো, আমি না কিছুতেই বুঝতে পারছি না। তো ঋত্বিকদাও আচ্ছা বিভিন্ন রকমের আমাকে করছে যে এইটা কর, এটা বলতে পারিস, সেটা করতে পারিস কি, হ্যাঁ এরকম একটা চলছে আমাদের মধ্যে, করতে করতে ফ্লোরে চলে এসেছি। তখনও আমার প্রিপারেশনটা 100% হয়নি, আমি অনেকটা ইনস্টিংক্টের উপর ভরসা করে রয়েছি, মানে আমি প্রিপেয়ার হয়েও কিছু করতে পারছি না, আমার অনেকটা ইনস্টিংক্টের উপর ভরসা করে থাকতে হচ্ছে, যে ওই মুহূর্তে আমার কি ইমোশনটা কাজ করবে সেটার উপর ভর করে আমি ডায়লগটা দেবো। আমি কিন্তু প্রিপেয়ার নই তখনও, হঠাৎ করে আমি বসে আছি চুপচাপ, আর আমার তখন হাসি টাসি উড়ে গেছে আর কি, ঠিক আছে, তখনও আলো টালো হচ্ছে আর একটু সেট রেডি হচ্ছে, হঠাৎ করে ঋত্বিকদা এসে বলে পেয়েছি, বলে আমাকে একটা ক্লিউ দিল বা একটা জিনিস, একটা অ্যাডভাইস করলো আর কি, ঠিক আছে। তো আমি এরকম, তো আমার মানে সেটা আমি করেছি কি করিনি সেটা কতটা নিয়েছি পরের ব্যাপার, সে ওটা নিয়ে ভেবেছে, ওরও কিন্তু পারফরমেন্স আছে, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আমার সমস্যাটার কথা বলেছি, তো ঋত্বিকদা কিন্তু দুপুর থেকে ভেবে 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 ঠিক একটা এসে আমাকে একটা বললো, এইটা তোর ব্রিজ হতে পারে, এইটা করে একবার দেখতে পারিস, একটু দেখতে পারিস, ঠিক আছে, মানে ইকুয়ালি ইম্পর্টেন্স দেয় আর কি, এবং সেটা আরো বেশি হয়তো ইম্পর্টেন্স দেয়, কারণ জানে পুরো সিন ধর আমি ফাটিয়ে অভিনয় করছি, তুই সেখানে ওই অভিনয়টা টাচ করতে পারছিস না, তো তখন সিনটার কোনো মানে নেই। মানে অনেকে আগে এরকম লোকে বলতো, জানিস তো, বাবা খেয়ে নিয়েছিস তো তুই, আরে খেয়ে নিলে এরকম হয় না, সিন ওইভাবে দাঁড়ায় না, সিনেমা ওইভাবে হয় না, সিনেমাতে সবার একটা ইকুয়াল এ থাকে আর কি, পার্টিসিপেশন থাকে আর কি, ওই পার্টিসিপেশনটা সবার ইকুয়াল না হলে পরে হবে না, একজন দারুণ করলো আর একজন না, তাহলে হবে না, ছবিটা হবে না। এই ছবিতে 2 জন নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি, যদিও একজন প্রায় গানও রিলিজ করেছি, হ্যাঁ একজন প্রায় স্মৃতি, আরেকজন সাথে নতুন স্মৃতি বানাচ্ছে আর কি এখানে, ঠিক আছে, তো সেটা হচ্ছে সোহিনী আর ঋত্বিক। হ্যাঁ মানে সোলাঙ্কি স্মৃতি হয়ে গেছে আনফরচুনেটলি, সোলাঙ্কিকে দারুণ লাগছে, অপূর্ব। আমি আজকে এক্ষুনি আস্তে আস্তে তোর এখানে আস্তে আস্তে আমি মেসেজ করলাম, বন্ধু তোমাকে তো খুবই সুন্দর লাগছে, খুবই ইনোসেন্ট লাগছে, তারপর বললাম যে তুমি ইনোসেন্ট, অবশ্যই ইনোসেন্ট, কিন্তু আরো বেশি লাগছে, ডিভাইন মা ব্যাপার, সুন্দর একটা ব্যাপার লাগছে। আর সেরকমই এখানে আর কি, মানে কি বলবো, চটপটা মশলার আর কি তোকে লাগছে, আমার তো একটা ডিভা ডিভা এখানে ব্যাপার আছে, যেটা আমি নই অ্যাকচুয়ালি, ঠিক আছে, হোয়াট, না মানে আমি তো খুবই ছ্যাবলা এমনিতে, না ডিভা ডিভা মাঝে মাঝে ছবিগুলো যেগুলো ছাড়ি ওটা ছবিতেই, কিন্তু আমি কথা বলতে আটকে যায় কিছু করে, আচ্ছা ওকে। সো তোর চরিত্রটা এখানে তোর কাছে কি চ্যালেঞ্জ, বা তোর কাছে কি হোমওয়ার্ক ছিল, কি চ্যালেঞ্জ
চ্যালেঞ্জিং? আমার কাছে হোমওয়ার্ক ছিল হচ্ছে আমি মানুষটা যেরকম বেশিরভাগ সময় আমি তো খুব বেশি কথা বলি, বেশি প্রাণবন্ত, সবাইকে মানে একটু আগে নিচে আমি গেছিলাম আমার মানে এখানকার যে কেয়ারটেকার যে কাকু রয়েছেন, ঠিক আছে, সে দেখছি বসে বসে ডিমের ঝোল ভাত খাচ্ছে, আর তার সাথে তারাপদ রায়ের একটা 100টা হাসির গল্প ওরকম ছোট ছোট ওই বইটা রাখা রয়েছে। তো সেটা দেখে আমি আর এই যে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা সেটা নিয়ে ওনাকে অনেকক্ষণ কথা বললাম, আর কি মিষ্টি হাসি, তো ওনার সাথে আমরা একটু গল্প করলাম। তো আমার হচ্ছে যে আমি ধর যেখানেই যাই, যে ড্রাইভার দাদা থাকে, ড্রাইভার কাকু থাকে, তার সাথে আড্ডা, গল্প করা, তোমার বাড়িতে কে আছে, তো প্রচুর কথা বলি আর গল্প করি, ঠিক আছে, চুপচাপ আছি, নিজে ভীষণ সফিস্টিকেটেড একটা ব্যাপার, হাই এই ব্যাপারটা আমার হয় না, আমি সবসময় হ্যাঁ 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 করি, তার জন্য প্রচুর কেসও খাই, কারণ বেশি কথা বলি আর কি, বেশি কথা বললেই উল্টো পাল্টা কথা বেরোয়। কিন্তু এখানে এই চরিত্রটা হচ্ছে ভীষণ মেপে কথা বলা, হ্যাঁ, একটা সোশ্যাল এটিকেটটা প্রচুর, মার্কেটিং জানে যে কিভাবে মার্কেটিংটা নিজের করতে হয়, তাই জন্য কোনো সময় উইদাউট মেকআপ সে ক্লাসে আসবে না। মানে আমি যদি এগুলো আর মানে ধরে নে একটা সপ্তাহে ইনস্টাগ্রাম রিল করতে হবে, কিভাবে করতে হবে, কার বাইটটা নিলে পরে তার পেজে যাবে, মানে এগুলো শুটিং এতে নেই, মানে সিনেমাতে নেই, কিন্তু আমি বলছি যে এই ধরনের একজন মানুষ আর কি, সে তার প্রত্যেকটা খুঁটিনাটি রান্না শেখানোর সময় কি ধরনের শব্দ চয়ন করবে আর কি, সেটাও তার মাথার মধ্যে রয়েছে, কারণ সেটা প্রত্যেক দিনই প্রায় শেখায়। ধর একটা রান্না, এটা পায়েস রান্না করা, চালের পায়েস, তো সেই চালের পায়েসটাকে সে অনেকটা বেশি দর্শন দিয়ে শেখায়, ঠিক আছে, তার মধ্যে অনেক বেশি রোম্যান্টিসিজম ঢুকিয়ে, অনেক বেশি এইরকম একটা ব্যাপার আছে তার মধ্যে, মানে ব্যাপারটা যেটা খুব কঠিন। বলতে যাচ্ছিলাম এটা কি তোর জন্য খুব কঠিন রিয়েল লাইফে সোহিনীর জন্য? আমাকে যেটা করতে হয়েছে, আমাকে হচ্ছে প্রচুর, কেন আমার নিজের স্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা হয় যে আমি তো নিজের মনের মাধুরী মিলিয়ে স্ক্রিপ্টের মধ্যে তৈরি করি, ঠিক আছে, মানে যে স্ক্রিপ্টটা আছে তার মধ্যে নিজের একটু শব্দ এদিক ওদিক করে নিজের মতো করে একটা তৈরি করার চেষ্টা করি, যাতে কথাগুলো যাতে আমার শরীরের সাথে মিশে থাকে, যেন ওটাই আমি এটা। কিন্তু এই চরিত্রটার ক্ষেত্রে আমাকে খুব মুখস্থ করতে হয়েছে রে ডায়লগ, মানে মুখস্থ, মানে আমি শুটিংয়েও যখন ধর আমার গাড়ি আসতো, প্রোডাকশন থেকে গাড়ি পাঠাতো, গাড়িতেও করে দুলে মুখস্থ করে করে, এই মুখস্থটা একটা প্রথমত আমার প্রিপারেশন ছিল, আর তার সাথে ভিতরে দেখ একটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরেই অনেক চরিত্র থাকে, আমরা একটা চরিত্র নিয়ে আমরা এগোই, বন্ধুত্ব করি, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। তো হয়তো আমি যেভাবে বললাম যে আমি সেই অর্থে ডিভা নই, মানে আমি নিজে বিশ্বাস করি না ডিভা, আমার ডিভা দেখতে ভালো লাগে, আমার রেখাকে দেখতে খুবই সুন্দর লাগে আর কি, কিন্তু আমি ভিতরের যে মানুষটা, আমার ব্যক্তিত্ব ডিভার মতো নয়, ঠিক আছে, আমার জয় হাসানকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি ডিভা নই, কিন্তু আমি তো দেখেছি আমার এই অবজারভেশন গুলো রয়েছে, ঠিক আছে, সেই অবজারভেশনারই একটা কাজে লাগিয়েছি আর কি। কেমন লাগলো? এই চরিত্রের নাম কি? রীতা রে। নাইস। তো রীতা রের সাথে পরিচয় হয়ে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, ঠিক আছে, ভালো, কিন্তু সেটা এই ছবিটার জন্য। ওকে, প্রতিমের সঙ্গে কাজ, ফার্স্ট প্রথম কাজ, একদম প্রথম কাজ, এবং প্রতিম এই ছবিতে সোহিনীর সাথে কাজ করতে করতে অভিভূত হয়ে পড়ে এবং রিয়েলাইজ করে যে এই পরে কাজটা ওকেই নিতে হবে, এবং সেটাই প্রতিম বলেছে যে করতে করতে বুঝতে পারলাম যে কাজ করতে করতে যে মাই গড শি ইজ ম্যাজিক, এবং সিরিজটা তক্ষুনি ডিসাইড করে নাকি যে একে রিপিট করতেই হবে। আমাদের তুমি এটার ব্যাপারে জানো নিশ্চয়ই। হ্যাঁ, পরের কাজ আমাদের কর্মা। হ্যাঁ, কিন্তু এই পারফরমেন্স, এই সময় এই কাজটা ও তো চোখের সামনে দেখেছে, ও ডিরেক্ট করেছে, তো তার মানে ইউ হ্যাভ ক্রিয়েটেড ম্যাজিক আর কি। হ্যাঁ, মানে আমাকে রিপিট করেছে মানে নিশ্চয়ই ভালো লেগেছে বলেই আশা করা যায়, রিপিট করেছে ভালো লেগেছে বলেই। তো তোর কেমন অভিজ্ঞতা বল? প্রতিমের সঙ্গে এত নানান ডিরেক্টরসদের সঙ্গে কাজ করেছিস, প্রতিম একজন মানে এক্স জার্নালিস্ট, একজন ফিল্ম ক্রিটিক, অত্যন্ত ট্যালেন্টেড একজন পরিচালক, ফিল্ম মেকার, সো তোর কেমন লাগলো? প্রতিমদার সাথে না প্রথমত একটা খুব সেফ ফিল হয়। আচ্ছা, ঠিক আছে, মানে প্রতিমদার সাথে কোনো কথা বলতে গেলে, কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে, একটা ফোন করতে গেলে, কোনো কিছু একটু ঝগড়াও করতে গেলে, যে আমার প্রতিমদা এটা কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্রতিমদা হয়তো একটু ভাবলো, তাতে আমি বুঝতে পারলাম যে ঠিক আমার কথা, কিন্তু এই সবটাই যা হয় আর খুব হেলদি, কিন্তু সেটা করতে গেলে আমার কখনো আড়ষ্টতা মনে হয় না। প্রতিমদাও নিজের কাজটা
তার সাথে এমন নয় যে আমরা একটু আড্ডা মারি না, একটু ডাবিং করতে গেলে একটু গসিপ করলাম না, সবই করি। কিন্তু প্রতিমদাও নিজের কাজ, নিজের বাউন্ডারিজ সম্পর্কে খুব সচেতন, ঠিক আছে? তো ফলে ওই জিনিসটা খুব সুন্দরভাবে একটা মেনটেন করা যায় প্রতিমদার সাথে। আবার প্রতিমদার মাথা ভীষণ ঠান্ডা মাথার, আবার রেগে গেলেও সেটার মধ্যেও একটা লিমিটেশন থাকে, সেটার মধ্যেও তুই বুঝতে পারবি যে একটু হয়তো এবার একটু খচে গেছে, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে একটা সফিস্টিকেশন আছে। সেটা আমার ভালো লাগে প্রতিমদার ভিশনটা খুব ক্লিয়ার, মানে সেটা লুক সেটেই আমি বুঝতে পেরেছি, মানে একদম নখের কি রং হবে, আইব্রোজের কি শেপ হবে, সবটা, মানে বোতাম কত নম্বর বোতাম অবধি শার্টের বোতামটা খোলা থাকলে ভালো লাগবে, এই সবটা নিয়ে প্রতিমদা খুব ক্লিয়ার। এবার একজন ডিরেক্টরের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সে যদি এতটা ক্লিয়ার মাথা নিয়ে একটা ফ্লোরে আসে, তখন তোরও মনে হয় যে তোর মাথাটাও যাতে ক্লিয়ার থাকে, যাতে দুজনের, মানে এরকম একটা সিন ছিল, সিনটা খুবই ইমোশনাল সিন ছিল এবং আমার প্রচুর ডায়লগ ছিল। আমি সিনটা, মানে আমি 3বার টেক করেছিলাম সিনটা আর কি। একটা টেক করেছিলাম, প্রথমটাতে আমি প্রচন্ড ইমোশনাল হয়েছিলাম, কিন্তু প্রতিমদা অত ইমোশন চাইনি, ঠিক আছে? প্রথমে প্রচন্ড ইমোশনালি সিনটা টেক করেছে এবং প্রতিমদা কিন্তু আমাকে একবারও ডিস্টার্ব করেনি। প্রথমটা প্রতিমদার মন মতো হয়নি, ঠিক আছে? প্রতিমদা আমাকে একটু আটকায়নি, আমার ইমোশনটাকেও বের করে দিতে, কাটেনি যে না শোন 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 শোন। প্রতিমদা শুধু সেকেন্ড টাইম আমাকে ডেকে বললো, আমি না এটা ভেবেছিলাম, তুই এবার দেখ। আমার এইটা মাথার মধ্যে ছিল। সেকেন্ডটা আমি একটা করলাম, থার্ডটা আমার ইমোশন বাদ দিয়ে আমি একটা অদ্ভুত জোনে গিয়ে অনেক বেশি জিনিসটাকে সংযত করে, কেন তোর দেখবি যখন তোর কান্না বেরিয়ে যায় একবার, তখন তোর কান্নার সময় তুই দেখবি কোনো কথা বলতে পারিস না, তুই একদম সে ঝগড়া করছিস বা কিছু একটা ইমোশনালি কিছু বলছিস, তুই দেখবি তোর কথা জড়িয়ে যাচ্ছে, সে কিছু তুই ভাবছিস যে তুই দারুণ পারফর্ম করলি, বা পারফরমেন্স বাদ দে, রিয়েল লাইফেও অ্যাকচুয়ালি তোর কথা কিছু বোঝা যাবে না। তুই যখন প্রচন্ড কাঁদবি ফুপিয়ে বা কিছু একটা হবে, তোর কথা তোর মাথার মধ্যে জড়িয়ে যাবে, লাইন সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হবে না। এবার ওটা যখন একবার বেরিয়ে যাবে, যখন তুই অনেকটা মানে কি বলবো ধাতস্থ হবি তুই, তারপরে দেখবি তোর কথাগুলো আস্তে আস্তে তোর তখন একটা অদ্ভুত, তুই একটা ব্ল্যাঙ্ক জোনে, তোর চোখটা তোর একটা যেন লস্ট হয়ে গেছিস, তখন তোর একটা অদ্ভুত, তখন তোর তুই কাঁদছিস না, তোকে জীবনে এখানে এনে দাঁড় করিয়েছে, তাই জন্য তুই এরকম হয়ে গেছিস, তুই সেটা বুঝতে পারবি না, বুঝতে পেরেছিস? তখন অনেক, তার মানে তোর অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে জীবনে, যে তখন তোর আর চোখ থেকে জল বেরোয় না, তখন তুই একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিস, তুই যেন একটা রোবোটিক ভাবে, তুই যেন রোবটের মতো তুই জীবনটাকে এই ক্যালকুলেশন করেছিস, এইভাবে ভাবে যে আমাকে এগোতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য এইটা করতে হবে। এখন তোর আর কোনো মৃত্যুর কথা বলতে গেলে, হারিয়ে যাওয়ার কথা বলতে গেলে তোর আর কান্না পায় না, এরকম হয়। তো এইটা আমার থার্ড টেকটা থেকে খুব লোভ পাচ্ছে সিনটা দেখার জন্য, যাই না কেমন হয়েছে বাবা, এমন করে বলছি বাবা, আমার তো মাথা থাকবে এর আগে দুটো টেক, তারপর এইটা মানে সো মাচ ইট গোজ, মানে সো মাচ অফ এফর্ট বা এত কিছু আর কি বিহাইন্ড ওয়ান সিন। কিন্তু প্রতিমদা মানে ধর সময় তো নষ্ট হয়, তুই জানিস এই যে একটা বিষয় যে বলে যে আচ্ছা একজন এতটা সময় নিয়ে আমাদের লাস্ট শিফটের একটা ব্যাপার থাকে, কিন্তু প্রতিমদা আমাকে একবারের জন্য চোখে মুখের মধ্যে ওইটা হয়নি যে সোহিনী সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি কর, ওটা যখনই একবার বলে দেবে আমি ওটা তো আরো কনসিয়াস হয়ে যাব। হ্যাঁ মানে আমি এমনি ওইটা নিয়ে ধর এতে রয়েছি একটা, উল্টো দিকে ঋত্বিকদা দাঁড়িয়ে রয়েছে, ঋত্বিকদার কোনো কথাই নেই, পুরো কথাটাই আমার, ঠিক আছে? তো সেইটা প্রতিমদাকে আর কি মানে থ্যাংক ইউ বলা হয়নি, ছবিটা রিলিজের পর বলবো। ওকে, এখানে ঈদার বিরসার কন্যা, বিরসা বিদীপ্তা, ঠিক বিরসা বিদীপ্তার কন্যা। তো তার সাথে কি তোর স্ক্রিন শেয়ার করা আছে, মানে স্ক্রিন স্পেস আছে? অল্পই আছে আর কি, ঠিক আছে, কিন্তু আমার সাথে ওর প্রায় শুটিং এ দেখা হতো, আর ওর সাথে তো আমার একটা মানে সম্পর্কে আমি ওর মাসি হই, কিন্তু বন্ধুর মতোই আর কি ব্যাপারটা, মানে ওকে জন্মাতে দেখেছি আর কি। কিভাবে বড় হয়ে গেল হঠাৎ দেখতে, কোথায় কি মানে আমরা বুড়ো হয়ে গেলাম আর কি। ঈদাকে দেখি আর বলি যে ঈদা তোকে দেখি আর মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি রে। হ্যাঁ মানে যখন আমরা অগবধূ সুন্দরী বলে একটা সিরিয়াল করি, তখন বিদীপ্তাদি প্রেগনেন্ট, ওদের বিয়ে খেলাম আমরা, বিরসাদা বিদীপ্তাদি, তারপরে ঈদা হলো, ঈদার যখন হবে তখন ঈদার বিদীপ্তাদিকে আমি প্রচুর রান্না বান্না করে পাঠিয়েছিলাম, স্বাদ একরকম আর কি। তো সেই ঈদা এখন শাড়ি পরেছে, কেউ আমি শাড়ি পরে দেখেছি না সামনাসামনি, মানে একটা হয় না যে কিরকম মনে হচ্ছে যে এই জন্মাতে দেখলাম, এই আদর করতাম, এই পাকা পাকা কথা বলতো, আর সেই মেয়ে কত বড় হয়ে গেল। কি আন্টি বলছে এখন? না ঈদা বিশাল পাকা আর কি, পারলে আমাকে সোহিনী বলে আর কি।
তো ও তো বেশ ভালো করেছে বললো কাজ। ঋত্বিক, কামিং ফ্রম ঋত্বিক, দেখ আমি তো ওকে নিয়ে বায়াসড আর কি, তো ফলে আমার তো ওইভাবে বলতে। আর আমরা একটা কাজও করেছি সব ভূতের সময়, তখন ইদা আরো ছোট ছিল, জানি সেই ছবি আমার কাছে আছে, আমরা ভূতের মতো এভাবে তাকিয়ে আছি, অন্য তখন আমাদের অন্য ঠিকানা ছিল, এসেছিলাম প্রমোশনে, একদম আর কেউ না, আমি আর ইদা, আবিদা আসেনি ওটা, আমি আর ইদা এসেছিলাম, ঠিক। এবং সেই ভূতুরে একটা ছবিও আছে আমার ইদার, একেবারে খুদে শিল্পী আমাদের এখানে। আই থিঙ্ক মানে ওরও তো মানে খুব লিড রোলই বলা যেতে পারে এখানে, তো বাবা মানে ইনফ্যাক্ট মানে বাবার মেয়েরই ছবি। হ্যাঁ 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 হ্যাঁ। তো রান্নাবাটি যখন মানে তুই কি মাছের অলংকার আর কি, মানে কিন্তু বাবা মেয়েরই ছবি এটা। অলংকার ছাড়া তো ব্যাপারটা কিরকম হতো না। রান্নাবাটি এর আগে কি মাছের ঝোল তুই দেখেছিলি? আমি দেখেছি, আমার মায়ের জন্মদিনে দেখতে গেছিলাম মাছের ঝোল, আমার মনে আছে সাউথ সিটিতে, এবং প্রতিমদাকে মেসেজ করেছিলাম যে খুব ভালো লেগেছিল মাছের ঝোল, খুবই ভালো লেগেছিল। মাছের ঝোল ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2017। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছিল। একবারও কি প্রতিমকে বলেছিলে যে আচ্ছা কখনো আবার মানে রান্না নিয়ে ছবি হলে বা ছবি হলে? এইটা না, দেখ এটাকে তুই করিস কখন? আমি এটা ঋত্বিককে জিজ্ঞেস করলাম। যারা করেন আমার মানে, হ্যাঁ মানে কেউ চুরি করছে না। আমি যদি কোনো ডিরেক্টর কাজের জন্য আমি তোমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, বা হ্যাঁ এইটাতে কখনো খারাপ কিছু নয়, কিন্তু মানে মোটামুটি আমাকে এখানকার সব ডিরেক্টররাই কাস্ট করেছেন আর কি, তো আমার আলাদা করে বলার। স্লো ক্ল্যাপ, ক্যা বাত, লাভলি। যাদের সাথে কাজ করতে চেয়েছি তারা মানে করেছে না। প্রতিমার সঙ্গে কাজ করতে চেয়েছিলিস? ম্যানিফেস্ট, এখন দ্য ট্রেন্ডিং ওয়ার্ড ম্যানিফেস্ট। হ্যাঁ, প্রতিমার সাথে আমি কাজ করতে অবশ্যই চেয়েছিলাম। মাছের ঝোল, সাহেব বিবি, গোলাম দেখে তো অবশ্যই চেয়েছিলাম। ঠিক আছে, তো তার মানে ফাইনালি মানে এই সালটা খুবই ভালো গেল, তার মানে ফাইনালি প্রতিমার সঙ্গে কাজ হলো। হ্যাঁ, প্রতিমার সাথে দুটো কাজ হয়ে গেল পরপর, সিরিজ অ্যান্ড আ ফিল্ম। ওকে, এই সিনেমাতে পার্টিকুলারলি কি মনে হয়েছে? আমাদের খুব একটা ক্লিশে যে প্রশ্নটা আমরা ইউজুয়ালি করে থাকি, স্ট্রেংথটা কোথায়? আমরা মাছের ঝোলে দেখেছিলাম, আমি বলছিলাম তাই যে তোমরা তো প্যারিস অবধি পৌঁছে গিয়েছিলে গো, এখানে আহারে সোলাঙ্কের সৈনি কি করলো, তোমরা প্যারিসে বা বিদেশে গেলে না। বাট দেন এইটার গল্পটা মানে এত ডেপথ আছে আমার মনে হয়েছে। আর কি বলতো, গল্পটা সবসময় যে তুই টিজারটা দেখলেই বুঝতে পারবি যে খুব স্ট্রেট ন্যারেশনে একটা বলা গল্প, যে খুব একটা মানে দারুণ কিছু অন্য রকমের ছবি, খুব ইন্টারেস্টিং একটা গল্প না, খুব জীবনের একটা সহজ গল্প আর রিলেটেবল। হ্যাঁ, খুবই মানে রিলেটেবল। এবং রান্নাবাটি শব্দটা থেকেই তুই যেটা প্রথম প্রশ্ন শুরু করেছিলি, যে আমাদের মানে চারপাশে আমাদের যেভাবে বড় করা হয়, যে ছেলেদের রান্নাঘরে যাওয়া, মানে আমি একটু আগেই যখন এটার জন্য অপেক্ষা করছিলাম আড্ডাটার জন্য তোদের এতে বসে, তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে কখনোই কোনো ছেলেদেরকে সবসময় রান্নাবাটি খেলতে গেলে, আমাকে একজন ইন্টারভিউতে একজন সাংবাদিক প্রশ্নও করলো যে মানে একজন পুরুষ তো বললো যে আমার ছোটবেলায় রান্নাবাটি খেলতে খুব ইচ্ছে করতো, কিন্তু আমাকে কখনো বলে যে এটা এত মেয়েদের খেলা, তুমি কেন খেলবে? তো এইটা করে করে সবসময়, এবং কারোর বাড়িতে ধর তোর বাড়িতে গেলাম, তোর পার্টনারকে দেখছি, তুই আর আমি আড্ডা মারছি, তোর পার্টনার রান্নাঘরে, আমাদের যেন কোনো অস্বস্তি হয় মেয়েদের, যে একটা ছেলে বাবা রান্নাঘরে, আমরা দুজন এখানে আড্ডা মারছি, সাথে সাথে আমরা গিয়ে তাকে একটা হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে, যে এইটা আমাদের ভিতরে ভিতরে মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। ঠিক আছে, যে এটা তো একটা খুব একটা স্কিল রান্নাটা, সেটা সবার মানে, এবার তুমি কতটাতে তোমার ইন্টারেস্ট আছে, তুমি কতটা এটা ভালো করে করতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়, কিন্তু মানে বেসিক জিনিস, মানে এটা তো তোমার একটু জানা উচিত আর কি। কিন্তু এই বেসিক জিনিসটাই যখন রেগুলার, মানে এটা তো একটা রেগুলার ব্যাপার, যে প্রত্যেক দিনের রান্না, এবং সেটা মায়েরা করবে। আর বাবারা হয়তো, যেরকম আমার বাবা দারুণ রান্না করেন, কিন্তু যেদিন রান্না করবে, হ্যাঁ দারুণ রান্না করেন, আর বাবা দারুণ গানও করেন, তো বাবা রফির গান শুনতে শুনতে করতে করতে রান্না করেন, সর্ষের তেল শেষ হয়ে যায়, মশলা শেষ হয়ে যায়, এবং রান্নাঘরের অবশেষে মানে যা মেস হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেস্টুরেন্ট থেকেও আর কি অপূর্ব এত ভালো রান্না করেন। ঠিক আছে, একদিন নেমন্তন্ন কর প্লিজ প্লিজ, আমরা তো নেবার্স প্রায় অলমোস্ট আর কি। তো সেই জায়গা থেকে এটা কিন্তু একদিনের অ্যাফেয়ার। এই ছবিতেও যা দেখলাম, যখন মা অফ হয়ে যাচ্ছেন, মা নেই, এবং সেই চরিত্রে মায়ের রোল প্লে করা এবং প্রত্যেক দিন আর তার মন জয় করা, মানে এটা কিন্তু এটা কঠিন। মানে তুই ভাব, প্রতিদিনের একটা রান্না, 365 দিন রান্না করা, এবং তার মধ্যে একটা কিছু নতুনত্ব তৈরি করা। মানে আমার তো বাড়িতে মা যখন আমাকে রাত্রিবেলা একটা ভয়েস নোট পাঠায়, প্রতিদিন পাঠায়, কালকে কি হবে, কি হবে রে কালকে, মানে কখন বেরোবো, দুপুরে আদৌ খাবো কিনা, খেলে পরে কি খাবো, সেটা প্রত্যেকদিন মা একটা হোয়াটসঅ্যাপে আমায় ভয়েস নোট পাঠায়।
সেটা আমার এক এক দিন আমার মনে হয় যে এর থেকে কঠিন প্রশ্ন আর আমার জীবনে কিছু হতে পারে না। আমি এটার কি উত্তর দেব? ঠিক আছে, লাউ, এই সপ্তাহে লাউ হয়ে গেল, চাল কুমড়ো হয়ে গেল, পোস্ত হয়ে গেল, মাছ হয়ে গেল, একদিন চিকেন হয়ে গেল, আর কি অবশিষ্ট রইল? আর গরমকাল এলে তো মানে আমি তখন লাস্টে বলি যা পারো করো, আমি জানি না, আর কিছু করতে হবে না, টক দই দিয়ে ভাত খেয়ে নেবো। মানে আমি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারি না। এখন যখন তুই নিজে একা মানে সংসার করছিস তুই আর শোভন, সেই ক্ষেত্রে সত্যি তোমার দুপুরবেলা ভাবতে হয় রাতের বেলার খাবার, রাতের বেলা কি খাবো, পরের দিন রাতের বেলা, পরের দিনের বাজার আছে কিনা, কি আছে, লেফট ওভার ফুড কি আছে, সেইটা মানে সবটা মিলে খুবই, সেটা আবার রান্না করা। তারপর ধর আমার বাড়িতে যে দিদি রান্না করেন, রেখাদি 2009 সাল থেকে আমার বাড়িতে রান্না করে, এরকম 4-5টা বাড়িতে একসাথে রান্না করে এবং খুব ভালো রান্না করে। মানে এমন নয় যে এরা করে দিয়ে চলে গেল আর কি। মানে আমার বাড়িতে তুই কখনো তুই গেছিস আমার বাড়িতে, কিন্তু রান্না খাওয়ার না, চা খেয়েছি শোভনের হাতে, দারুণ 2 কাপ চা খেয়েছি, কিন্তু আর কি খাবার তুই খেলে বুঝতে পারবি রেখাদি খুব ভালো রান্না করে। মানে সেইটাও মেনটেন করা, মানে যারা রেগুলার লোকের বাড়িতে গিয়ে রান্না করেন, 4-5টা বাড়িতে একসাথে রান্না করছেন, বাড়িতে মারা যারা রেগুলার রান্না করেন, মানে আমার এখানে একটা ডায়লগ আছে যে রান্না একটা মেডিটেশনের মতো। আমি পরে ভাবলাম রান্না যারা আমাদের মতো মানে শখের রান্না করি আমরা মাঝে মাঝে, বা এই যে তুই কাকুর কথা বলছিস, সেটা মেডিটেশন, যে গান শুনতে শুনতে, কিন্তু রেগুলারের রান্না সেটা কি সত্যি মেডিটেশনের মতো? মানে সেটাও আমার তাদের কাছে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, তাদের কাছেই আমার প্রশ্ন থাকলো। কিন্তু আবার এটাও ঠিক যে তারা, আমি দেখেছি বহু, মানে আমার শাশুড়ি মাকেই দেখেছি যে খুব বিরক্ত হয় রান্না করতে গেলে, হ্যাঁ মানে একটু বাইরে খেয়ে নিলেই ভালো, মানে দরকার নেই, মানে কি দরকার, আবার রান্নার লোকও রাখতে দেবে না, এটাও আবার সত্যি কথা। আবার তুই যখনই যাবি কি খাবি, বাইরে খেয়ে গেলেও আপত্তি আর কি। মানে সবটা মিলিয়ে মিশে রান্নাটা করতেও ভালো লাগে না, আবার তুই গেলে না খেয়েও ছাড়বে না। মানে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে যত বন্ধু বান্ধব আসতো, মা কিন্তু আর কি ওইটুকুনির মধ্যে কি করে হয়ে যেত কে জানে, ভাত কি বেশি করতো নাকি, ঠিক 2-3 জন বন্ধু ভাত ডাল একটু খেয়ে যাবেই আর কি, না খেয়ে যাওয়া যাবে না আর কি বাড়ি থেকে। ছেলেদের ক্ষেত্রে কি এটা কঠিন? মানে এখানে দেখাচ্ছে সিঙ্গেল প্যারেন্টহুড, অ্যাজ আ প্যারেন্ট যদি একজন আছেন, বলে মায়েরা মানে মহিলারা দশভুজা হয়, ম্যানেজ অনেক বেটার হয়তো করেন, কিন্তু একজন বাবার উপর যখন দায়িত্বটা চলে আসে এবং মায়ের মতো রান্না করতে হবে বা কোনো কেউ কারো সাবস্টিটিউট নয়, সবার নিজের ইউনিকনেস, সবার মতো করে আছে। মানে একটা জীবনে দাদু দিদারও যেমন দরকার, বাবা মার একসাথে থাকাটাও দরকার, কিন্তু কি করা যাবে, মানে আমাদের ভবিতব্য আর একে তো মেনে নিতেই হবে, বাস্তবকে তো মেনে নিতেই হবে। সবার জীবন তো সমান হয় না, কিন্তু কেউ কারোর পরিপূরক নয়। মানে সবাই একসাথে হাত ধরে একদিন, আমি জানিস তো ওই ঠিক অ্যাক্রোপলিসের পিছনে একটা গাড়িতে অপেক্ষা করছিলাম আমি আর শোভন, তো একটি বাচ্চা মেয়ে, 2টো ঝুঁটি বাঁধা, বাবা মার হাতে ভর দিয়ে এরকম লাফিয়ে মানে শূন্যে উঠছে নামছে এরকম করতে করতে রাস্তাটায় যাচ্ছে আর কি। তো আমি বললাম ওর থেকে খুশি, ওর থেকে সেফ, নিজেকে মানে কেউ নেই, ও যে নিজেকে, ওর যে কি আনন্দ হচ্ছে দুজনের হাত একসাথে ধরে, সেটা বোধহয় মানে আমি অনুভব করতে পারি, কিন্তু ওই জায়গাটায় আমি নেই, কিন্তু এটা বুঝতে পারি যে একটা বাচ্চার কি ফিল হয়। তো সেইটা এবার বাস্তব সবার তো সমান হয় না, সেটা মেনেও নিতে হয়, কিন্তু কঠিন তো বটেই। একজন মায়ের জন্যও কঠিন একা মানুষ করা, কিন্তু চ্যালেঞ্জ, আবার বাবার জন্যও কঠিন মায়ের জায়গাটাকে নিয়ে। কেন একটা আরো বিশেষ করে কন্যা সন্তান যত বড় হয় তার কত রকমের ভিতরের কথা থাকে, একটা পিরিয়ড শুরু হওয়া, একটা মানে সেগুলো বাবার সাথেও তাকে শেয়ার করতে হয়, বাবাকে ওই আর কি এখন বন্ধুত্বের জায়গাটা না হলে কিছুই হবে। ইনফ্যাক্ট এই জেনারেশনটাও তো একটু অন্যরকম, সেই কারণে টিজারই বলছে যে বেয়াদব, প্রত্যেক জেনারেশনে অন্যরকম। মানে আমরা যখন আমি যখন প্রথম রূপম ইসলামের গান শোনা শুরু করেছিলাম, ফসলসের গান, আমার বাড়িতে আর কি আমার বাবা সারা জীবন মানবেন্দ্র, অফিস থেকে এসে মানবেন্দ্র, শ্যামল মিত্র, মান্না দে, সলিল চৌধুরী, তারপরে একটু পরে সুমন নচিকেতা, অঞ্জন দত্ত শুনেছে। যখন আমি প্রথম ক্লাস 11-12 পড়তে ফসল শোনা শুরু করলাম ক্যাসেটে, বাড়িতে আর কি এটা কি গান শুনছে মেয়ে, বুঝতেই পারছে না। মানে একবার মেশো এসে কি সব বলে গেল, সব কি বাজারে যাচ্ছি, খাবার খাচ্ছি, স্কুলে যাচ্ছি, জামা কাপড় পরছি, এই নিয়ে আবার গান হয়। মানে যখন মানে বুঝতে পারি নচিকেতার গানও হলো, মানে একটা স্ল্যাং ইউজ করে গান কিভাবে হয়, মানে গানের মানে নষ্ট হয়ে যাচ্ছে, সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, সেই সব গান এখন কাল্ট হয়ে গেছে। ঠিক আছে, রূপম ইসলাম বললে আমাদের আবেগ হয় আর কি, আবেগ তাড়িত হয়ে পড়ি আমরা সবাই। তো এটা প্রত্যেক জেনারেশনের সাথেই প্রত্যেক জেনারেশনের একটা গ্যাপ থাকে। আরো বিশেষ করে
এখন অবশ্য আমাদের অনেক ধরনের জেনজি আমরা বলি, ইনস্টাগ্রাম ফেসবুক এসে হয়তো সেটা বিশেষ করে চোখে পড়ছে, আন্ডারলাইন হচ্ছে, কিন্তু একটা থাকেই, তফাৎ তো থাকেই। রান্নাও ইজ অ্যান ইমোশন, আবেগ, ঠিক আছে? কোথাও একটা গিয়ে আমাদের বাড়ি মানে সমস্ত কিছু আর কি, কোথাও একটা গিয়ে আমাদের ওই হোমলি ফিলিং যেটা, সেটা তো মানে বাড়িতে বসেও বাইরের খাবার যদি খাই বা বাড়িতে মায়ের হাতে রান্না, সেটা একটা কোথাও একটা গিয়ে আমাদের হাম্বল করে রাখে বা একটা ধরে রাখে আর কি। তো সেক্ষেত্রে তোর কি বাড়ির রান্না না বাইরের রান্না, মানে কি বাড়িতে রান্না? বাইরের রান্নার মানে আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে আমার বরং বাইরে খেতে হলে হবে শুনলে পরে আমার মানে মানে আমার একটা তোর থেকে হ্যাঁ তাই বাইরে খেতে যেতে হবে, হ্যাঁ মানে এইরকম, মানে পারলে আমি বিয়ে বাড়ি থেকে এসেও বাড়িতে খাই আর কি, ঠিক আছে? মানে আমার আর শোভনের ঠিক উল্টোটা, তো ফলে এখন এইটা একটা আমাদের মধ্যে একটা নর্থ পোল সাউথ পোল ব্যাপার। তো শোভন হচ্ছে একদিন আমাকে শোভন বলেই ফেললো যে আমি না খুব বাইরের খাবার খেতে পছন্দ করি, মানে ও একা একা গিয়েও খেয়েছে আর কি প্রচুর রেস্টুরেন্টে গিয়ে। তো সেখান থেকে আর কি আমার মানে একা একা খাওয়া, তো আমার একা খেতে গেলে মানে দুঃখ হয়, মানে আমি যদি কোনো সময় বাড়িতে আমাকে লাঞ্চ বা ডিনার একা একা করতে হয়, আমি একটা কাউকে ফোন করে হোক কিছু করে হোক আর কি, মানে আর আমি শুটিংয়ে আউটডোরে গেলে আমি খুব মুশকিলে পড়ি আর কি, তখন আমাকে বাড়ির মানে বাইরের খাবার খেতে হয়, সেটা আমার সব থেকে আউটডোরে যেতে আমি খুব পছন্দ করি, কোনো মানে হ্যাঁ কাজটা হবে, কোনো রকমের হ্যাসেল ফ্রি একটা কাজ হবে, কোনো টেনশন নেই, হোটেল থেকে কাজে যাবো, কাজ থেকে হোটেলে ফিরবো, খুব মজা লাগে, ঠিক আছে? কিন্তু খাবারটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে যাই যে আমি কি খাবো। হোটেলে পৌঁছেও আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমাকে একটু ডাল সেদ্ধ করে দিন, আমাকে একটু এইটা করে দিন, এরকম বলি, কিন্তু আমার কোনো ফ্যান্সি খাবারের প্রতি কোনো ঝোঁক নেই, একদম বাঙালি খাবার। আমি নিজেও রান্না করতে বাঙালি খাবারই, একদম ফ্যান্সি কোনো খাবার আমার পছন্দ হয় না খুব একটা, টুকটাক একটু একটা দুটো মুখে দিলাম, ঠিক আছে, কোনো তৃপ্তি হয় না আমার ফ্যান্সি খাবারকে। কিন্তু না এমনিতে বাড়িতে আর কি বলে না যে পার্টনার্স হু কুক টুগেদার, স্টে টুগেদার, লিভ টুগেদার, বি হ্যাপি টুগেদার, ওইসব তোদের কিছু আছে? মানে তোরা দুজনে একসাথে চেষ্টা করেছিল এক দুবার আমাকে হেল্প করার, কিন্তু আমার পারদর্শিতা দেখে ও আস্তে আস্তে মানে ব্যাকফুটে চলে গেছে আর কি। এক্ষেত্রে কে পারদর্শী রান্না করার ক্ষেত্রে? কথা নিজের মুখে কি করে বলবো, ঠিক আছে? ওই কি রান্না করেছিস? যদিও হ্যাঁ শোভনকে চা করে খাইয়েছে, এগুলো রিসেন্টলি শিখেছে, এখন খুব ভালো টক। রিসেন্টলি চা করতে শিখেছে? কি হচ্ছে? হ্যাঁ সিরিয়াসলি, মানে আরে দার্জিলিং টি তোকে কতক্ষণ ধরে, কেন বেশিরভাগ বাড়িতে শোভনদের বাড়িতে দুধ চা খাওয়ার চল বেশি, আর মানে যেহেতু ওদের বাড়িতে মা দিদা কেউ আর কি ছেলেকে রান্নাঘরে ঢুকতে দেয়। ও আচ্ছা, এরকম একটা ব্যাপার আছে। তো সেটা যতটা অ্যাডভান্টেজ নেওয়া যায় শোভনও অ্যাডভান্টেজ নিয়েছে সারা জীবন ধরে। তো এখানে এসেও বেচারা এখন হয়েছে, বেচারা হয়ে গেছে, এখন বেচারা হয়েছে। চাপ দিচ্ছিস এখন? না না চাপ দিচ্ছি না, মানে দেখ এই যে ধর সেদিনকে তোরা যেদিনকে এসেছিলিস, আমাকে তো আমি তো বেরিয়ে গেলাম, তো চাটা করে কে খাওয়াবে বল? 24 ঘন্টা তো আর বাড়িতে কেউ হেল্প করার কেউ নেই। কিন্তু ধর একদিন কাজের মানে রেখাদি নেই, ঠিক আছে, তো রান্নাটা কি হবে? বাইরে থেকে আসবে নাকি তোরা? আমি রান্না করব, আমি করব কিছু একটা। আচ্ছা হ্যাঁ মানে আমি সেগুলো করি আর কি, মানে মিষ্টি গিন্নি আমি করি, বা মাও করে পাঠালো কখনো, বা কখনো এরকমও হয় যে ধর রেখাদি আসবে না পরের দিন, তো আগের দিন একটু বেশি করে মাছের ঝোল টোল করে রাখা হলো, পরের দিন ভাতটা। শোভন এখন ভাত করতে পারে, ভাত উপর দিতে পারে, আমাদের একটা ছোট্ট হাঁড়ি আছে সেটা উপর, তারপর টক দই পাততে পারে এখন খুব ভালো, এখন আর টক দইয়ের পাতার এটা আমার নিতে হয় না ঝামেলাটা। তো এই ধরনের আমরা একটা রাত্রিবেলা ট্রেন করে ফেলেছে অলরেডি, মানে আস্তে আস্তে আমি বলেছি যে এবার তোকে শিখতে হবে একটা মাছের ঝোল করা শিখতে হবে, যেটা আমি এখানেও ঋত্বিকদাকে বলি যে একটা বেসিক, মানে ধর কেউ নেই কখনো, আমি নেই, তখন একটা যদি কিছু করতে হয়, সারাক্ষণ বাইরে থেকে এনে এনে খাবার খাওয়া, তো একটা বেসিক মাছের ঝোল, একটু ডাল সেদ্ধ করা, একটা ডিমের অমলেট করা, এগুলো তো শিখতে হবে। ওয়েল ডান সোহিনী। চলো একটা র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? কোন রান্নাটা খুব পছন্দের, যেটা তুই নিজে ফাটিয়ে করতে পারিস? আমার হাতের রান্না সবই মোটামুটি ভালোই হয়। আচ্ছা ওকে। আমি নিরামিষ রান্না খুবই ভালো করতে পারি, মানে এবং নিরামিষ রান্না করতে আমি বেশি ইন্টারেস্টেড আর কি। আচ্ছা তাই? কোনটা মানে সেটা কি? সেটা তুই যা বল। শুক্তো হতে পারে? শুক্তো তো মানে খুবই আর কি, শুক্তো বিভিন্ন ধরনের হয়, তুমি কিসের শুক্তো খাবে? মানে আমাদের হয় শিউলি পাতা দিয়ে, একটা কচি শিউলি পাতা দিয়ে শুক্তো হয়, পটল পাতা দিয়ে একটা শুক্তো হয়, লাউয়ের শুক্তো হয়, সেই দিয়ে বড়ি টড়ি দিয়ে, যেটা আমাদের পাঁচমিশালি যে শুক্তোটা, একটু ঘুটে একটু হালকা একটু মিষ্টি হবে, মিষ্টি হয়, অল্প মিষ্টি, দুধ দেওয়া হবে,
একটু রাঁধুনি বাটার জল দেওয়া হবে। একদম, বাবা এ তো পুরো মানে গুড কাস্টিং প্রতিম, ওকে নট ব্যাড। কোন রান্না করতে গিয়ে তুই ছড়িয়েছিস, সত্যি কথা বলবি? ছড়িয়েছি আমি দুবার করেছিলাম। একবার পায়েস করতে গিয়ে আমি আমাদের বাড়িতে পায়েসটা হয় তোর লাল বাতাসা আর মিচড়ি দিয়ে, ঠিক আছে, তো চিনি দেওয়া হয় না। তো সেইটা বাতাসা দিয়ে যেটা করতে হয়, তোকে একটু দুধটা একটু তুলে ওর মধ্যে একটা বাতাসা ফেলে দেখতে হয় যে ওটা খাড় আছে কিনা, বাতাসা নাহলে কেটে যাবে। আমি কি করেছি, তাড়াহুড়োতে ফট করে বাতাসাটা গরম দুধে ঢেলে দিয়েছি, পুরো দুধটা কেটে গেছিল। এইবার এটা একটা ছড়িয়েছিলাম, কিন্তু সেটাও আমি ছড়াতে দিইনি, আমি তো আবার কোনো খাবার নষ্ট করতে পারি না। ওটাকে ফুটিয়ে একদম করে ওটাকে আমি একটা ফিরনি গোছের জিনিস করে ফেলেছি। আরেকবার ধোকা বানাতে গিয়ে হয়েছিল, ধোকা খেয়ে গেছিলাম, সেটা আমি সারা রাত ধরে, আর আমার মাঝে মাঝেই হয়, ধর আমি সারা রাত ধরে রান্না করি, ধর কোনো একটা, যেমন বিদীপ্তা দিকে বললাম, সুদীপ্তা চক্রবর্তীরও যখন আমি স্বাদ খাইয়েছিলাম, তখনও আমি সারা রাত ধরে রান্না করে ভোরবেলাতে সব রান্নাগুলো পাঠিয়েছিলাম আর কি, কারণ আমার নাটকের শো ছিল। তাহলে প্যাশনেট অ্যাবাউট। হ্যাঁ, আমার রান্না করলে আমার ভালো লাগে, এবং রান্নাটা যদি প্রপার হয়, লোকজন খেয়ে বললে তো আরো ভালো লাগে। তো এই ধোকা করছি, ধোকাটা কিছু একটা হয়েছে, বেশি ঘি টি দিয়ে কিছু একটা হয়েছিল, মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে করছিলাম, কিছুতেই ভাজাটা হচ্ছে না, মানে যেটা ভেজে ভেজে তোলার কথা সেটা ছেড়ে যাচ্ছে, বুঝলি তো, ছেড়ে ছেড়ে বিষয়টা একটা মন্ড মতো হয়ে গেছে। আমার তো মাথা ফাতা একদম চটকে গেছে যে আমি কি করবো রাত্রিবেলা। তখন আমি ভাবছি এতটা মানে ঘিয়ের জিনিস, ঘি আছে ওর মধ্যে, এতটা প্রিপারেশন। আমি আমার বাড়িতে তো একটা কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে, আমি ওই মন্ডটার সাথে কাতলা মাছটা ভেজে ওটা দিয়ে একটা অদ্ভুত একটা মানে ধর মুড়ি ঘন্ট গোছে, চালটা নেই কিন্তু ওই ডালটা দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা শুকনো একটা প্রিপারেশন বানিয়েছিলাম, যেটা আর কি মানে পরের দিন আমি তখন সেই সময় যাকে ডেট করছিলাম সেও লাঞ্চে এসেছিল, সে বলছে এটা কি রে এরকম, আর ও খুব ফুটি ছিল, তো আমাকে বলছে এটা কি, তাহলে ওটা বাংলাদেশের একটা স্পেশাল প্রিপারেশন, এসব বলে টলে ব্যাপারটা ম্যানেজ করেছিলাম। ওকে, কিন্তু ওই প্রিপারেশনটা তুই যদি আমাকে বলিস আবার একবার করতে পারবি না, ওটাই পারবো। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। আমার বাবার রান্না তোর রান্না এক, মানে সেই সময় তক্ষুনি ক্রিয়েট করতে পারে আর কি, মানে ছড়ালেও অন্য একটা অন্য ডিশ তৈরি হয়ে যেতে পারে। ওকে, ইন্ডাস্ট্রির, আমাদের ইন্ডাস্ট্রির অনেক সময় আমরা আড্ডা মারতে যাই, কারোর বাড়িতে খাওয়া দাওয়া চলে আর কি, তো কার হাতে রান্না এখনো তোর মনে আছে বা জিভে লেগে আছে? ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোকজনের বাড়িতে খেতে গেছি, ধর আড্ডা থেকে সবাই অর্ডারই করে। পরের প্রশ্নে চলে যায়, রান্না করে খাওয়ানোর কথাটা, মানে তুমি যদি যাও সৈনী বাড়িতেও কিন্তু রান্না করেই খাওয়াবে, আই লাইক ইট। ওকে, আর তুই যদি আমার বাড়িতে আসিস, ও কিন্তু ভাবছে এখনো, ঠিক আছে, তুই এটা পরে ভাবছি কেউ আমাকে খাইয়েছে কিনা, পরে যদি সে আমাকে প্রচন্ড, যে আমি মোটেই অর্ডার করিনি, ওটা তোকে আমি রান্না করে খাইয়েছি, বললি কি করে, মানে তোকে তো আমি খাইয়েছিলাম, সেটাই আমি ভাবছি। ঠিক আছে, এটা ভেবে নে, আমি আপাতত ভাবতে হচ্ছে মানে খাওয়াইনি হয়তো নিশ্চয়ই। তুই যদি আমার বাড়িতে আসিস, কিসে সার্ভড হবি, মানে তুই কোনটা বেশি পছন্দ করবি, কাঁসার থালায় নাকি কলা পাতায় নাকি কাঁচের থালায়? মানে কি ধরনের খাবার? চাইনিজ হলে পরে আমি কাঁসার থালায়, চাইনিজটা কেমন লাগবে, বা ধর এটা এই লেভেলে ভাবিনি আমি, র্যাপিড ফায়ারটা এমনি বল ভাই, বিরিয়ানি যদি আমি কলা পাতায় খাওয়াস, হ্যাঁ ঠিক আছে, কলা পাতায় বিরিয়ানি, মানে ঠিক আছে, হতেই দেখ, আমি এতটা ভাবিনি, তুই অন্য লেভেলের প্রশ্নটাকে নিয়ে গেছিস, খুব ঠিক প্রশ্ন, কিন্তু তাও কোনটাতে তোর ভালো লাগে? ধর দুপুরবেলা কলা পাতায় খেতে দিলি আমাকে, ভালো অন্যরকম হবে। শোন না, ভাত দিয়েছি, ডাল তোর ডাল সেদ্ধ, কলা পাতা, হ্যাঁ ঠিক আছে, তোর সাথে ঋত্বিকের প্রচুর মিল। ঋত্বিক দা, আচ্ছা রান্না, মানে তুই নিজে রান্নাবান্না, বাড়িতেই রান্নাবান্না হয়েছে, খাওয়ার সময় অনেকে টিভি দেখতে দেখতে খায়, অনেকে গল্প করতে করতে খায়, অনেকে একেবারে শান্তিপূর্ণভাবে খেতে চায়, তো তুই কোন ক্যাটাগরিতে পড়িস? টিভি দেখতে দেখতে খাস নাকি? আমার অ্যাকচুয়ালি কোনো ক্যাটাগরি নেই বোধহয়, আমি কিন্তু একা খেতে পারিস না, এটা একা খেলে আমার একটু মন খারাপ হয়, আমার ভালো লাগে না একা খেতে। কথা বলেছে ঋত্বিক দা, সেম কথা বলেছে, একা কেমন খেতে পারি না, আমার একটু মন খারাপ হয়। হ্যাঁ, তো সেটা একটা হয় আমার, তো তাই জন্য আমি মানে ধর বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, ধর একটু তাড়াতাড়ি করে খাওয়া, কোনো সময় বেশিরভাগ সময় যেটা হয় বসে খাওয়াটা আমাদের হয় না, মানে এই আজকেও যেমন এখানে মানে এমনও হয় যে জাস্ট টিফিন কৌটো করে নিয়ে বেরোলাম, গাড়িতে যেতে যেতে খেয়ে নিই আর কি। তো তাহলে তাই যখন বাড়িতে থাকি
ধর আমি আর শোভন থাকলাম, তখন আমি একটু কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে খেতেই পছন্দ করি। বা কোনো একটা ধর সিনেমা আজকে দেখতেই হবে, আর এরপরে দুজনের একসাথে সময় হবে না, তখন আবার হয়তো খাবার টাবার নিয়ে বসে টিভির সামনে বসে খেলাম। এইরকমও হয় না যেটা একদম তা না, কিন্তু একটু পিসফুলি বসে খেতে ভালো লাগে, যেহেতু অন্য সময় এত তাড়াহুড়ো করে খেতে হয়। ওকে, নেশা করে রান্না করেছিস? ওয়াইন টাইন ধরো, হালকা ওয়াইন টাইন করতে করতে। ঋত্বিক ভালো বলেছে, ঋত্বিক বলেছে যে না, নেশা করে রান্না করিনি, নেশা করে খেয়েছি অনেকবার। এবং আমরা তো সেটা তো বললাম যে নেশা করে বারবার আমি করেছি রান্না করেছি। হ্যাঁ, আমি করেছি, এবং সেটা করতে আমার খুবই মজা। এটা বিদেশি ব্যাপার আছে, মনে হয় একটা কোনো মানে চালিয়েও একটা এরকম মনে হয় আর কি, যে একটু আস্তে করে মানে এরকম ভাবে ছড়িয়ে দিলাম, হয়তো কালো জিরেটাই ছড়াচ্ছি, ঠিক আছে, পার্সলের বদলে, কিন্তু একটা বেশ দিতে দিতে একটা বেশ অন্যরকম লাগে। কিন্তু আমি আবার প্রচন্ড ভালো কনসেন্ট্রেট করতে পারি নেশা করে, দারুণ, মানে খুব ভালো কনসেন্ট্রেট করতে পারি যে কোনো কিছু নিয়ে। মানে সে ধর কারোর কথা শুনছি, কিছু একটা করছি, আমার তখন এটা অনেক বেশি বেড়ে যায়। আর খাওয়ার সময় মানে এক দুবার বেশি খেয়ে ফেলেছিস, সেটা হয়েছে? খাবার ভুলে গেছিস যে খেয়েছিস, ডিনার করেছিস, মানে ধর এক দু পাতো খাওয়া হয়েছে, তারপরে ডিনারটা করলি, কিছুক্ষণ পর ভুলেই গেছিস যে ডিনার করেছিস। না, যেটা হয় যে আমি খাই না। ও কাকে কবি রে নায়িকাকে আই এম আস্কিং দ্য রং কোয়েশ্চেন। মানে হ্যাঁ, মানে আমার ওই আর কি ব্যাপারটা আর কি তখন আর হয় না আর কি, মানে খেতে আর ভাল লাগে না, খাবার খেতে আর ভাল লাগে না। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, ঠিক আছে, এটাতে আমরা গভীরে যাচ্ছি না। লাস্ট আমাদের ট্রেলার লঞ্চের পর রান্নাবাটির একটা বিষয় যেটা তোর মনে হয় যে নানান ধরনের ছবি হচ্ছে, বা অনেকে বলছে যে কোথায় কাজ হচ্ছে, হয়তো কাজ একটু কম হচ্ছে আগের বছরের তুলনায়, নাম্বার অফ ফিল্মস কম হয়েছে, বাট সবাই কাজ করছে, সেটাই ভালো লাগছে দেখতে। আর আগামী দিনে আরো ভালো যাতে কাজ হয়, অনেকগুলো ছবি সাকসেসফুল হয়েছে। কারেক্ট। সো এই ছবিটা ইনফ্যাক্ট রিসেন্টলি স্বার্থপর বেশ ভালো রিভিউজ, খুব ভালো পজিটিভ রিভিউজ। সো আশা করছি 7 তারিখে যে প্লেটটা সার্ভ করা হবে, হ্যাঁ, সেটাও দুর্দান্ত হবে আর কি। তোর কোথায় কনফিডেন্স এই ছবিটা নিয়ে? এবং টু অল ইয়োর ফ্যান্স, ফলোয়ার্স, ওয়েল উইশার্স, লাভার্স, কি বলবি? শ্রোতা বন্ধুদের কি বলবি যে ছবিটা যাতে 7 তারিখে তারা সকলে দেখতে যায়? ছবিটার গল্পটা এমন যে যাতে চেখে দেখে আর কি। হ্যাঁ, চেখে দেখার জন্য ছবিটার গল্পটাই এমন যে আমার মনে হয় যে খুব হয় না যে পিৎজা অনেকের পছন্দ হয় না, পাস্তা অনেকের পছন্দ হয় না, অনেকে বিরিয়ানি খেতে পছন্দ করে না, কিন্তু একটা ডাল মাছ ভাজা ভাত খেতে সবাই একটু ভালোবাসে, ঠিক আছে, একটু পাতলা মুসুরির ডাল, কখনো একটু গন্ধরাজ লেবু দিয়ে, এইটার কোনো বিকল্প হয় না। তো এটা সহজ জিনিসটা, কিন্তু এটা খুব তৃপ্তি দেয়। তো আমার মনে হয় এই সিনেমাটা ওরকম একটা ভিতর থেকে তৃপ্তি দেবে খুব। ওই যে বলছিলাম আলাদা করে যে প্রচুর মশলা রয়েছে, প্রচুর রকমের সারপ্রাইজ কিছু রয়েছে তা নয়, কিন্তু জিনিসটা খুব সহজ, ভাত ডালের মতোই সহজ, কিন্তু হজম হবে এবং গরম গরম খেয়ে ফেলা ভালো। ও সুপার সুপার। সোহিনী এই যেরকম একটা দারুণ উত্তর দিল, এরকমই ডিরেক্টর এই ছবির প্রতিম ডি গুপ্ত, প্রতিম একটা দারুণ উত্তর দিয়েছে। তার কাছে মনে হচ্ছে ইউএসপি অফ দিস ফিল্ম ইজ সেকেন্ড চান্স। ঠিক আছে, সো এটা খুব ভালো লেগেছে আমার। তো আমি দুজনকেও জিজ্ঞেস করেছি যে তোমরা কি বিশ্বাস করো সেকেন্ড চান্স? আমি মানে ওখান থেকেই নিয়ে আমার এত ভালো লেগেছে উত্তরটা যে ইটস অল অ্যাবাউট সেকেন্ড চান্স। আমরা সেকেন্ড চান্স তো দিয়ে দেখতে পারি, অনেক কিছুই পাল্টে যেতে পারে। হ্যাঁ, তো তুই কি সেকেন্ড চান্সে বিশ্বাস করিস সোহিনী? আমি বিশ্বাস করি। আমাকে রিসেন্টলি আমার এক বন্ধু বলেছে যে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে একজন খুব ভীতু মানুষ, মানে ধরে নে রং দে বাসন্তী সলমন জোশী, যে সারা জীবন সবকিছু নিয়ে ভয় পায়, সবকিছু নিয়ে আতঙ্কে থাকে, ঘুরে দাঁড়াতে ভয় পায়, প্রতিবাদ করতে ভয় পায়, এমন একজন মানুষ রানওয়ে দিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎ করে সে ঘুরে দাঁড়াতে পারে, তুই বিশ্বাস করিস? তো আমি ভেবেছিলাম, খুব ভোরবেলা ছিল তখন, ঠিক আছে, একটু পাখি ডাকছে, তো আমার হঠাৎ মনে হলো যে হ্যাঁ বিশ্বাস করি, মানুষ সব পারে, কিন্তু সেকেন্ড চান্সটা যেন সেকেন্ডই হয়। আবার একটা মানুষ সব চান্সকেই সেকেন্ড চান্স হিসাবে ধরে না, আরেকটা চান্স, আরে অনেকগুলো হয়ে গেছে ভাই, মানে 51 নম্বর এটা, ঠিক আছে, তাও তখনও তার কাছে নাম্বারটা আসলে সে বোঝে না আর কি, তার কাছে মানে 51 নম্বরটাও তার কাছে দ্বিতীয় এসে থাকে, সেইটা গন্ডগোলের। কিন্তু আমি জানি মানুষ। তুই কি সেকেন্ড চান্সই নাকি না 51 পৌঁছে যাস? কি আমি? না ভাই, আমার একবার ভেবে বল জয়নি।
ঠিক আছে, থাকো, ঠিক ভাবতে থাকুক, আমরা 7 তারিখ এটা ডিসকভার করব, বাকি আড্ডা পরে হবে। থ্যাংক ইউ সো মাচ, Thank you, thank you, দারুণ thank you. আড্ডা, অল দ্য ভেরি বেস্ট। 7 তারিখে এমন একটা ডিশ যেখানে দারুণ সমস্ত আইটেম। তোর কাছে এলে সবসময় ভালো লাগে, তুই এত পজিটিভ কেমন থাকে, এটা ভাইবসটাই এত ভালো যে কথা বলতে আমারও দুর্দান্ত লাগে। সব আড্ডা হয়তো মানে মনোপুত হয় না, বাট এরকম আড্ডা সৈনির সাথে স্পেশালি। আর আজকে দিনটা ঋত্বিক এসছে, আজকে তো মানে তুই ঋত্বিকদার ফ্যান? ফ্যান? ও এই তুই তো এটা সবার ব্যাপারে বলিস রে। এই মোটেই নয়, বলিস আমার না। হালকা ক্রাশি, উনিও ও আচ্ছা, জানেন। ঠিক আছে, ও ও তো মাম্পি দিও জানে। মানে আবিদদা? না ঠিক আছে, ও ঠিক আছে, একটু এরকম করে বললি? না 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 আরে ওরকম নয়, মানে ওকে যে মানে আবিরটা একটু দাদা বেশি, তাই তো? হ্যাঁ ওরকম টাইপের। ঠিক আছে, ঠিক আছে। ব্লাশ ফ্লাশ করছি আমি। হ্যাঁ যাকে অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ। Thank you. আর আরো একবার টু অল ইউর ফ্যান্স লিসনার্সদের একটু বল যাতে 7 তারিখে সবাই চেখে দেখে। ফিল্মের সমস্ত শ্রোতাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, রিতারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। খাবার পরিবেশন করছি আমরা 7th of November, রান্নাবাটি আসছে প্রতিম ডি গুপ্তার ডিরেকশনে, নন্দী ফিল্মসের প্রযোজনায়। আপনারা সবাই দেখুন, আর যদি ভালো লাগে তাহলে পাশের জনকে বলবেন, বন্ধুদেরকে বলবেন, সোশ্যাল মিডিয়ায় না হয় একটু লিখবেন 2 কলম আর কি। থ্যাংক ইউ, সুপার, থ্যাংক ইউ।